এটা আপনাদের চিন্তা জগতে আমার কাজ প্রশ্ন উঠানো, আপনার চিন্তা জগতে যেন প্রশ্ন ওঠে, আপনি এতদিন যা শিখেছেন সেগুলোর প্রতি আপনার প্রশ্ন যেন জীবনে জাগে, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা যে ইসলাম দিয়েছেন, এই ইসলাম আল্লাহ কেন দিয়েছেন? কয়েকটা প্রশ্ন, এর মধ্যে একটা হচ্ছে যে আমি এই পৃথিবীতে আসলাম, আমি কেন আসলাম? এই পৃথিবী থেকে যখন আমি চলে যাব তখন আমি কোথায় যাব? এই দুনিয়াতে আসার পিছনে, সৃষ্টি করার পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য কি? আমাকে আল্লাহ কেন সৃষ্টি করলেন? এই কয়েকটা মৌলিক প্রশ্ন আছে আমাদের জীবনে। কিন্তু আমরা যখন বড় হই তখন এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে আর ভাবতে দেওয়া হয় না। ছোটবেলায় আমাদের মধ্যে এই চিন্তাগুলো ছিল, আমি কেন আসলাম, কোথা থেকে আসলাম, আবার আমার দাদা মারা গেল, কোথায় গেল, দুনিয়াতে আমি কেন এসেছি, চাঁদ কে বানিয়েছে, কেন বানিয়েছে, সূর্যকে বানিয়েছে, কেন বানিয়েছে, এই চিন্তাগুলো ছোটবেলায় আমাদের মাথায় আসতো। আস্তে আস্তে আমরা যত বড় হতে থাকলাম তত আমাদের মধ্যে এই ইনডক্ট্রিনেশন, বিভিন্ন জিনিস আমাদের ভিতরে ঢুকাই দেওয়া হলো। লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে, তাই না? এই বিষয়গুলো আমাদের মাথার মধ্যে, মন মগজে এমন ভাবে ঢুকাই দেওয়া হলো যে জীবনের এই মৌলিক প্রশ্নগুলোকে আমরা ভুলে গেলাম আস্তে আস্তে। যে প্রশ্নগুলা জীবনের একদম আসল আদি প্রশ্ন, কেন আসলাম, কোথায় যাব? আবার যখন বয়স 60 হয়, রিটায়ারমেন্টে চলে যাই আমরা, বৃদ্ধ বয়স, স্ত্রী মারা গেছে, আমি একা, তখন কোনো এক নদীর ধারে আরামকে দাঁড়ায় তুলতে তুলতে একটা বই হাতে নিয়ে, বা কোনো হাসপাতালের বিছানায়, আবার এই প্রশ্নগুলো আমার মনে আসে। কেন এসেছিলাম, কোথায় যাচ্ছি, কি করেছি, কি করলাম? কিন্তু তখন আর কিছুই করার থাকে না। তো এই প্রশ্নগুলো আমাদের ভুলাই দেওয়া হয়, আমাদেরকে এই দুনিয়ার নশ্বর, যেটা শেষ হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আমরা এই প্রশ্নগুলোকে ভুলে যাই। আমার মাথায় তখন শুধুই কাজ করে কিভাবে আমি, মানে একটা পশু যা চিন্তা করে আমি তাই চিন্তা করি। একটা পশু চিন্তা করে আমাকে খাদ্যটা ইনকাম করতে হবে, আমি ওইটাই চিন্তা করি। একটা পশু চিন্তা করে আমাকে একটা বিয়ে শাদী করতে হবে, বাচ্চা কাচ্চা পয়দা করতে হবে, আমরা ওই চিন্তাটাই আমরা করি। একটা কুকুর চিন্তা করে যে আমার এক পা উঁচু করে করে, প্রস্তাব করে করে নিজের এলাকার বাউন্ডারি দিতে হবে, সোশ্যাল হায়ারার্কিতে উঠতে হবে আমাকে, নাকি আমাকে সমাজের উঁচু ল্যাডার, সোশ্যাল ল্যাডারে আমাকে উঁচুতে উঠতে হবে। এটা কুকুরও চিন্তা করে, বিড়ালও চিন্তা করে, বাঘ মারামারি করে পালের একটা লিডার হওয়ার জন্য, দুই হরিণ মারামারি করে একটা মেয়ে হরিণের জন্য। এরা প্রাণীরাও করে, আমরাও করি। এই কয়েকটা চিন্তার মধ্যে আমার জীবন সীমাবদ্ধ হয়ে যায়, ঠিক না? কিন্তু আসল যে মৌলিক প্রশ্ন জীবনের, ওই প্রশ্ন আমরা আর উত্তর খোঁজার চেষ্টা করি না। আল্লাহ তাআলা বারবার এই কথার উত্তরগুলো আল্লাহ তাআলা মানুষকে জানাতে চেয়েছেন। এটা কি মানুষ গবেষণা করে বের করতে পারবে আমি কোথা থেকে এলাম? এটা কি গবেষণা করে বের করা যাবে? বিজ্ঞান শুধু ওইটাই গবেষণা করে যেটা পার্থিব জিনিস, ন্যাচারাল। এজন্য বিজ্ঞানের যে ফিলসফি, এটাকে বলা হয় ন্যাচারালিজম। বিজ্ঞান পার্থিব বিষয়গুলোকে, ভিডিও করার দরকার নেই, আমার কথাগুলো আপনারা শোনেন, আপনাদের মধ্যে প্রশ্ন জাগুক। ভিডিও করলে এটা জীবনে কখনো দেখা হয় না, আমার হয় না। কোনো একটা সুন্দর জায়গায় গিয়ে ভিডিও করি, কিন্তু ওই ভিডিও আর আগামী 3-6 মাসে খুলে দেখা হয় না। এই জন্য উত্তম হচ্ছে যেখানে যাবেন ওই সৌন্দর্যটাকে উপভোগ করেন। হ্যাঁ, একটা জায়গায় বেড়াতে গেছেন, সুন্দর একটা পাহাড়, ওই সময় হাজির থাকেন, বি প্রেজেন্ট হিয়ার দেয়ার এট দ্যাট টাইম। আমি ভিডিও করতেছি মানে আই এম নট প্রেজেন্ট হিয়ার, আমি ভবিষ্যতে প্রেজেন্ট হবো ওখানে, এরকম একটা বিষয় আমার মাথায় কাজ করে। তাই এটা করেন না। কি যেন বলতেছিলাম? বিজ্ঞান কাজ করে, বিজ্ঞান এমন ভাবে কাজ করে যে সে যে কোনো ন্যাচারাল ফেনোমেননকে, ন্যাচারাল ঘটনাকে নেচার দিয়ে ব্যাখ্যা করে। এটা বিজ্ঞানের কাজ। সে কোনো আনন্যাচারাল ইভেন্ট কে সে ব্যাখ্যা করতে পারে না। তাহলে আমি কোথা থেকে এসেছি, আমি আউটসাইড অফ দ্য ওয়ার্ল্ড, কোন একটা ডিসিশন থেকে আমি এসেছি। বিজ্ঞান ব্যাখ্যা করতেছে এই বডি কিভাবে আসতেছে, কিন্তু এই বডির বিয়ন্ড দিস বডি যে একটা সোল, এই সোলকে বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না, এবং সেই জন্য এটাকে সে অস্বীকার করে, সোল বলে কিছু নাই। কারণ সে ব্যাখ্যা করতে পারে না, তার কাছে ব্যাখ্যা নাই। এটাকে ব্যাখ্যা করতে হলে ন্যাচারাল ব্যাখ্যা করতে পারবে না, সুপার ন্যাচারাল যেতে হবে। আর সুপার ন্যাচারাল যাওয়া মানেই সে আর সায়েন্স থাকবে না। আমার কথা বুঝতে পারছেন আপনারা? কি বললাম মাত্র? আপনারা সবাই সায়েন্সের স্টুডেন্ট, দ্যাটস ওয়াই আমি এই আলোচনাটা করতেছি। একটা ন্যাচারাল ফেনোমেননকে আপনি, যেমন ধরেন কথার কথা আমি যদি বলি যে ভূমিকম্প কেন হচ্ছে, তো এই ভূমিকম্পকে সে দুনিয়ার আরেকটা ঘটনা দিয়ে ব্যাখ্যা করবে। প্লেট সরে গেছে, হ্যাঁ, ভিতরের ম্যাগমা, এই হ্যান ত্যান হাবিজাবি, এগুলো সে ব্যাখ্যা করবে। কিন্তু আমাদের রাসূল যখন বলতেছেন যে যখন সমাজে জিনা ব্যভিচার বেড়ে যায় তখন ভূমিকম্প বেড়ে যায়, হ্যাঁ, এটাকে কিন্তু বিজ্ঞান প্রমাণ করতে পারবে না, কারণ এটা একটা সুপার ন্যাচারাল বিষয়। যখন জিনা বেড়ে যাচ্ছে তখন আল্লাহর ক্রোধ, রেজ, আল্লাহর ক্রোধ আসতেছে, তখন আল্লাহ তাআলা তার কুদরতের মধ্যে দিয়ে টেকটনিক প্লেটকে সরাই দিচ্ছেন, ভূমিকম্প হচ্ছে। তো বিজ্ঞান ওই পর্যন্ত গিয়ে থেমে যাবে। কিন্তু এর
ফিজিক্যাল ইভেন্টের বিয়ন্ড দিস ফিজিক্যাল ইভেন্ট, যেটা মেটাফিজিক্যাল ইভেন্ট আছে, আমার কথাগুলো কি খুব আপনারা রিলেট করতে পারবেন, আপনারা সবাই সায়েন্স স্টুডেন্ট, ওই পর্যন্ত আর বিজ্ঞান যেতে পারে না, কারণ এটা ন্যাচারালিজমের বাইরে, নেচারের বাইরের জিনিস। এজন্য গডকে সে কখনো প্রমাণ করতে পারবে না। যদি কখনো গড কথার কথা সশরীরে মানে আল্লাহ মাফ করুক, মানে যদি কোনো এরকম কোনো কিছু চলে আসে আমার সামনে, বিজ্ঞান বলবে না এটা একটা হঠাৎ করে একটা শব্দ হয়েছে, এই হয়েছে তাই হয়েছে, ভিন্ন থেকে আসছে হয়তো, মানে এরকম একটা ব্যাখ্যা দিবে যেটা ফিজিক্যাল ব্যাখ্যা, মেটাফিজিক্যাল ব্যাখ্যা সে দিতে পারবে না। যাই হোক, এরকম কঠিন আলাপ করলাম, এটা একটা আলাপ করলাম এই জন্য যে আমাদের মধ্যে বিজ্ঞানের প্রতি ভরসা নির্ভরতা অত্যন্ত বেশি। হ্যাঁ, আমরা আল্লাহর আদেশ, আল্লাহর কালাম, রাসূলের হাদিসের চাইতেও বিজ্ঞানকে বেশি বেশি আমরা বিশ্বাস করি। এটা একটা প্রবলেম, ঠিক না? আমরা এমন একটা জিনিসকে বিশ্বাস করি যা আমি মনে করতেছি একটা রেলগাড়িতে চড়ে যে কোনো জায়গায় চলে যেতে পারবো, পানির মধ্যে চলে যেতে পারবো, ধান ক্ষেতের মধ্যে ঢুকে যেতে পারবো, কিন্তু আসলে কি তাই পারবো? রেলগাড়িতে একটা নির্দিষ্ট লাইনে চলে, এর বাইরে তো সে যেতে পারে না। একদম সায়েন্সের উদাহরণটা তাই, ওর বাইরে যেতে পারবে না। তো যার কারণে এই যে জীবনের যে মৌলিক প্রশ্নগুলোর উত্তর, এই উত্তরগুলা মানুষ তার চিন্তা দিয়ে বের করতে পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই উত্তরগুলো মানুষকে জানান যে বান্দা তুমি আমার কাছ থেকে এসেছো, দুনিয়াতে তোমাকে আমি পাঠিয়েছি পরীক্ষাগার হিসেবে, পরীক্ষা হিসেবে। তুমি আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে জীবনটা কাটাও, তুমি এ প্লাস। এরপর তোমাকে আবার কোথায় আসতে হবে? আমার কাছে ফেরত আসতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার কাছে তোমাকে ফেরত আসতে হবে। সেই দিন আমি হিসাব নিব, পরীক্ষার মার্কিং হবে সেই দিন। সেদিন হয় তুমি চিরকালের জন্য বাদশা হয়ে যাবা, অথবা তুমি চিরকালের জন্য হালাক হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা, দুটোর একটা হবে সেদিন। এই জন্য বান্দা তোমার বসে থাকার সুযোগ নেই, তোমাকে প্রতি মুহূর্তে সংশোধন হতে হবে। এই যে জীবনের উদ্দেশ্য, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যে সফলতা, বর্তমান যে পাশ্চাত্য সভ্যতা তারা আমাকে সফলতার একটা ডেফিনেশন শিখাইছে, ঠিক না? লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে, সে গাড়ি ঘোড়া চড়াটাই সফলতা, তারা আমাকে শেখাচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে না, জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে পারা, এটাই ফাউজুল আযীম, এটাই চূড়ান্ত সফলতা। দুনিয়ার এই সামান্য সুখ আরাম এগুলো কোনো বিষয়ই না, খেল তামাশা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন এগুলো অল্প জীবনের খেল তামাশা, এটা কোনো কিছু না। বরং আসল জীবন আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন, কি বলতেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি সৃষ্টি করেছি মৃত্যু এবং জীবন। এটা কোন কোন উলামা ইকরাম এটা তাফসীর এভাবে করেন যে মৃত্যুর পরেই আমার আসল জীবন শুরু। এজন্য আল্লাহ তাআলা আগে মৃত্যু উল্লেখ করছেন, এরপর আল্লাহ বলতেছেন জীবন, এরপর থেকে তোমার জীবন শুরু। মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম, আমি এটা দেখার জন্য, পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে আমলে সর্বোত্তম, তোমাদের মধ্যে কে মায়ের সাথে সর্বোত্তম, কে বাবার সাথে সর্বোত্তম, কে তার স্ত্রীর সাথে সর্বোত্তম, কে চায়ের দোকানের ছোট্ট বাচ্চা ছেলেটার সাথে সর্বোত্তম, কে নিজের সাথে সর্বোত্তম, নিজের উপরে জুলুম করে না, নিজের সাথে নিজের উপরে নিজে রহম করে কে। আমরা যখন একটা গুনাহ করি, এই গুনাহ দ্বারা কি আল্লাহর কোনো ক্ষতি হয়? কার ক্ষতি হয়? আমি নিজে নিজের উপর জুলুম করি যখন আমি কোনো গুনাহ করি। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? আমি নিজে নিজে সর্বনাশ করি। আমি যদি সালাত না পড়ি, আমি নিজে নিজে সর্বনাশ করলাম। আমি যদি একটা কথা কোন একটা আল্লাহর নিষেধ করছেন এরকম করে একটা কাজ করি, কথা আমি যদি কোনো একটা মেয়ের সাথে প্রেম করি, যেহেতু আপনারা এই বয়সের, আমি এটা বলতেছি, আমি নিজে নিজের ক্ষতি করতেছি। আমি হান্ড্রেডস অফ রিসার্চ মেনশন করতে পারবো আপনাদেরকে যে কিভাবে এই বয়সের প্রেম ক্ষতিকর, পড়াশোনার জন্য ক্ষতিকর, কিভাবে এই বয়সের প্রেম, এবং বিজ্ঞানী এই কথা বলতেছে রিসার্চে যে মেয়েদের জন্য আরো বেশি ক্ষতিকর পুরুষের চেয়ে, বিকজ মেয়েরা স্ট্রেস নিতে পারে কম। এই সবার মধ্যে এখন একটা শোরগোল শুরু হয়ে গেছে। দেখছেন? অপ্রিয় কিছু কথা বলবো আজকে, আমি বলবো অপ্রিয় কিছু কথা, আপনাদের ভালো লাগবে না, বাট এই কথাগুলো শুনতে হবে আমাদের। শুনতে তৈরি আছেন তো আপনারা? অপ্রিয় কিছু কথা শুনতে হবে, শুনতে হবে। ওষুধ সবসময় তিতা, হ্যাঁ, আর যেটা খেতে মজা লাগে ওইটা খারাপ শরীরের জন্য। বিরক্ত লাগতেছে? আচ্ছা, তো এটা বললাম যে অ্যাম্পল অফ রিসার্চ আমি নিয়ে আসতে পারবো, যেখানে বিজ্ঞানীরা দেখাইছেন, সায়েন্টিস্টরা, সোশ্যাল সায়েন্টিস্ট যারা আছেন তারা এটা দেখিয়েছেন যে কিভাবে এই বয়সের ইন্টারপার্সোনাল রিলেশন, রোমান্টিক রিলেশনশিপ অফ আন্ডার গ্রাজুয়েট লেভেল বা অ্যাডোলেসেন্ট লাভ এবং আন্ডার গ্রাজুয়েট এই যে রোমান্টিক রিলেশনশিপ, এটা কিভাবে
এটা ডিপ্রেশন ক্রিয়েট করে ছাত্রদের মধ্যে। ওনারা বলতেছেন এই বয়সটা এমনিতেই ডিপ্রেশন তৈরি করে, এই বয়সটা স্ট্রেস, দুশ্চিন্তা, মানসিক চাপ, এই বয়সটা এমনিতেই এই জিনিসগুলো তৈরি করে। কেন তৈরি করে? আপনারা অনেকে অনেক কারণগুলো দেখাইছে, অনেকে অনেকে এই প্রথম ঘর ছেড়ে বের হয়েছেন, একদিন মায়ের রান্না খাইছেন, মায়ের আঁচলের তলে থাকছেন, এই প্রথম বাপ মা ছাড়া আপনারা আলাদা হোস্টেলে আছেন, ঠিক আছে না? এক সময় একরকম বন্ধু ছিল, এখন আবার নতুন বন্ধু তৈরি করতে হচ্ছে, এটা একটা স্ট্রেস। বাপ মা ছাড়া আছেন, একটা সময় প্রতিদিন বাপ মার কাছে টাকা নিতেন, এখন মাসের টাকা মাসে নেন, নিজে হিসাব করে খরচ করতে হয়, রাইট? এটা একটা স্ট্রেস। তারপর হচ্ছে আপনার আরো আরো অনেকগুলো ওনারা কারণ দেখাইছে। এই বয়সটা যারা বাড়ির ছোট ছেলে, এখন তাদের বাবা মা মারা যাওয়ার সময় হয়ে গেছে, এই বয়সটা আপনারা বুঝতে শিখছেন, এখন আপনারা দেখবেন যে বাবার সাথে চাচার মামলা নিয়ে সমস্যা, বিভিন্ন ধরনের বিষয়গুলো আপনারা এখন বুঝতে পারবেন যে এখন আমার ফ্যামিলিতে এই ক্রাইসিস, এবং এর ফলে আপনাদের মধ্যে একটা স্ট্রেস তৈরি হবে। কি তৈরি হবে? তো ওনারা বলতেছেন, এবং পড়াশোনার ধাঁচ ভিন্ন, এতদিন আপনারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করছেন, এখন হয়তো ইংলিশ মিডিয়ামে ইংরেজিতে পড়াশোনা, এখন বিভিন্ন কারণ ওনারা দেখাইছেন যে এই কারণে এই বয়সটা এমনি স্ট্রেসফুল। 2 নম্বর হচ্ছে এই বয়সে যদি কেউ রোমান্টিক রিলেশনশিপ করে, এটা ইট অ্যাডস মোর স্ট্রেস টু হিজ লাইফ। এই যে সিঙ্গেলরা ঠিক ঠিক করতেছে, আর এখন যারা ডাবল এরা এখন চুপ করে আছে, আর কোনো কথা বলবে না। কেউ কেউ তো বের হয়ে চলেও গেছে, আমি দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারতেছি যে এটা আমার কথাবার্তা পছন্দ হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, এটা গেল। এবং ওনারা দেখাইছেন যে আমেরিকান ইউনিভার্সিটিগুলোতে ওদের তো মেন্টাল হেলথ কাউন্সিলর থাকে প্রত্যেকটা ভার্সিটিতে, এবং সবচাইতে বেশি স্টুডেন্ট এখানে আসে কাউন্সেলিং এর জন্য এই রোমান্টিক রিলেশনশিপের কারণে, সবচেয়ে বেশি। আরো মজা আছে, এই যারা যারা ডাবল তারা চলে যাও না, ইম্পর্টেন্ট কথা আছে তোমাদের। হ্যাঁ, সেটা হচ্ছে সায়েন্টিস্টরা দেখাইছেন যে শুধু ঝগড়া যখন চলে তখন না, যখন সম্পর্ক ভালো চলে তখন স্ট্রেস। আজীব ব্যাপার। যখন সম্পর্ক ভালো চলতেছে, বলতেছে যে এই রোমান্টিক রিলেশনশিপ আরো খারাপ এই কারণে, কারণ এখানে কখনো ভালো কখনো খারাপ, কখনো মেঘ কখনো রোদ্দুর চলতেছে এভাবে, এবং এইটা শরীরের জন্য আরো বেশি খারাপ। এবং তারা অনেক রিসার্চে দেখাইছেন যে ছেলেদের একাডেমিক মেডিকেল কলেজে একাডেমিক পারফরমেন্স খারাপ হচ্ছে, ভার্সিটিতে একাডেমিক পারফরমেন্স খারাপ হচ্ছে, হাই স্কুলে একাডেমিক পারফরমেন্স খারাপ হচ্ছে, তারপর হচ্ছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের অনেক বেশি খারাপ হচ্ছে। এগুলো ওরা রিসার্চে আসছে, কিন্তু এগুলো কেউ তোমাদের সামনে বলবে না, এই কথাগুলা কেউ বলবে না, ওরা একটু লুকা রাখতে চায়। ওরা চায় যে মানুষ ডিপ্রেশনে থাকুক, পুরা গ্লোবাল বিজনেস, গ্লোবাল। যত ডিপ্রেশনে থাকবা তত ফেসবুক রিলস দেখতে থাকবা, যত ডিপ্রেশনে থাকবা তত পর্নোগ্রাফির বিজনেস বাড়বে, যত ডিপ্রেশনে থাকবা তত বেশি ওষুধের বিজনেস বাড়তে থাকবে, ডাক্তারদের বিজনেস বাড়বে, ডায়াগনোসিস সেন্টার বিজনেস বাড়তে থাকবে। যত বেশি মানে আমরা অসুখে, আমরা যদি কষ্টে থাকি, তাদের বিজনেস ফ্লারিশ করে। দ্যাটস ওয়াই তারা অসুখটাকেও টিকায় রাখে, ওষুধও টিকায় রাখে, দুটাই চলতে হবে ওদের। ব্যাপারটা বোঝা গেছে? এটা একটা গ্লোবাল একটা প্রবলেম, যেখানে তারা অসুখও তৈরি করে, ওষুধও তৈরি করে, এবং তারা এমন লাইফস্টাইল তৈরি করে যে লাইফস্টাইলে আমাকে তাদের কাস্টমার হইতেই হবে, উপায় নাই। এই যে ভার্সিটিগুলোতে যে কো এডুকেশন, সহশিক্ষা, মানে অ্যাম্পল, মানে হিউজ বডি অফ রিসার্চ আমি দেখাতে পারবো, যেখানে ওরাই বলছে, পশ্চিমা সায়েন্টিস্টরা বলতেছে যে মনোসেক্স এডুকেশন ইজ বেটার দেন কো এডুকেশন। যত ভালো ভালো রেজাল্ট করে কলেজগুলা, নাম বলো দেখি, নাম বলো, এই বলো না কেন? নটরডেম কলেজ কি? মিক্সড। সেন্ট জোসেফ কি? গার্লস। মেয়েদের কোনটা ভালো? ভিকারুননিসা, হলি ক্রস, মিক্সড না ইউনিসেক্স? বোঝা যাচ্ছে না বাবুলা? ক্যাডেট কলেজ, জেলা স্কুল, ক্যাডেট কলেজগুলা, হ্যাঁ, মেয়েদের হলি ক্রস, ছেলেদের রাইফেলস শিফট আলাদা, ছেলে মেয়ে শিফট আলাদা। মানে হয় শুধু বয়েজ অথবা শুধু গার্লস, অথবা বয়েজ গার্লস এর শিফট আলাদা, অথবা ক্লাসরুম আলাদা। তাহলে আমার কথা হচ্ছে ভার্সিটিতে কেন এক? এগুলো যদি রিসার্চে এসেই থাকে, ওনারা বলতেছেন যে ইউনিসেক্স স্কুল, ইউনিসেক্স স্কুলিং, হ্যাঁ, হয় ছেলে হয় মেয়ে, এইটা বেটার দেন কম্বাইন্ড এডুকেশন। তাহলে তুমি এটা মনে রাখছো কেন? তার মানে তারা প্রবলেম চায় নাকি? এবং তারা বলতেছে যে এই যে শুধু মেয়েদের যে এডুকেশন যদি হবে, এখানে মেয়েরা অনেক বেশি কনসেন্ট্রেট করে, অনেক বেশি তারা সায়েন্স, মানে স্টেম সাবজেক্ট যেগুলো কি বলে, সায়েন্স, টেকনোলজি, ম্যাথ, ইতে কি যাই হোক, মানে স্টেম সাবজেক্টগুলো যেগুলোতে মেয়েরা নর্মালি কম পড়ে, সায়েন্স টেকনোলজি সাবজেক্ট মেয়েরা নর্মালি কম পড়ে, এই সাবজেক্টগুলো মেয়েরা বেশি ভালো বোঝে যখন তারা ইউনিসেক্স স্কুলে পড়ে।
তারা বেশি ফিল ফ্রি টু আস্ক কোয়েশ্চেন টু দ্য টিচার, এবং তারা লেস কনসেন্ট্রেট করে ছেলেদেরকে আকৃষ্ট করার ক্ষেত্রে, এবং ছেলেরাও বাঞ্জা মারার ক্ষেত্রে লেস কনসেন্ট্রেট করে। ছেলেরা মোর কনসেন্ট্রেট করে পড়াশোনার দিকে, হ্যাঁ, কিভাবে চুল স্পাইক মারবে আর কিভাবে জিন্স পরবে, ব্যাগি জিন্স আর লুজ বেল্ট পরে তারা মেয়েদের দৃষ্টি আকর্ষণ করবে, এই ধরনের চিন্তা চিত্র তাদের মধ্যে কম থাকে, পড়াশোনায় মোর ফোকাস করে। তাহলে এখন আমাকে তোমরা বোঝাও, তাহলে কেন এত রিসার্চ থাকার পরেও সবগুলো এই অবস্থা তারা করে রাখছে? এই জন্য সবার কাছে আমার, শোনো, ক্যারিয়ার হবে তো সব আসবে এক সময়, বুঝতে পারছো আমার কথা? এটা বাস্তব, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নিজে বলছেন যে পুরুষকে নারীর উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ কে জানে, বলে না কেন, কারণ কি? কারণ পুরুষ খরচ করে। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন কারণ পুরুষ খরচ করে। সুতরাং আপনার যদি ক্যাপাবিলিটি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব দিবেন। সুতরাং ক্যারিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে পুরুষ ছেলেদের জন্য, যে ছেলেরা তোমাদের পড়াশোনার সুবিধার্থেই তোমরা এইগুলা থেকে দূরে থাকো, এগুলো থেকে ফিরে থাকো। আমার সব নারাজ, গরম ভাতে বিলাই বেজার। আচ্ছা, ঠিক আছে, একই কথা মেয়েদের ক্ষেত্রেও, হ্যাঁ, যতটা সম্ভব। এবং এর ফলে দেখো, আমি আরো তোমাদেরকে বলি, দেখো ইসলামের বিধানগুলো কেন সুন্দর। ইসলাম, পশ্চিমা সভ্যতা, তারা প্রবলেম ক্রিয়েট করে, তারা প্রবলেম চায়, আর ইসলাম সমাধান চায়। ইসলাম সমাধান চায়। যেই ছেলে তার চোখের হেফাজত করবে, হ্যাঁ, মাইকটাই বন্ধ, আচ্ছা শুনতে পাচ্ছে, আচ্ছা ঠিক আছে, কি বলছিলাম? ও হ্যাঁ, ওরা প্রবলেম চায়, ইসলাম সমাধান চায়। সমাধান কি? সমাধান হচ্ছে সেগ্রিগেশন। যত বেশি সম্ভব যদি আমরা মানে নারী এবং পুরুষ আমরা ইন্টারমিঙ্গলিং, আমরা না মিশে যদি সেগ্রিগেট থাকি, এইটা আমার ক্যারিয়ারের জন্য ভালো, এইটা আমার ভবিষ্যৎ, যে আমি যাকে স্ত্রী বানাবো বা যাকে স্বামী বানাবো, তার সাথে ফ্যামিলি লাইফ, একটা মানে কি বলা যায়, একটা নারী পুরুষের মধ্যে যে একটা, স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক, একটা আকর্ষণ, এই আকর্ষণ আমরা লস করে ফেলি এই ফ্রি মিক্সিং এর কারণে। সেন্সিটিভিটি লস হয়। কি লস হয়? সেন্সিটিভিটি লস হয়, সেন্সিটিভিটি। হ্যাঁ, এইটা যারা বিবাহিত তারা বুঝতে পারবে। আপনি যদি কঠিন ভাবে নজরের হেফাজত করেন, আপনি আপনার স্ত্রীর প্রতি আকর্ষণ, মানে এক দুর্নিবার আকর্ষণ অনুভব করবেন। যারা বিবাহিত, এটা আপনারা প্র্যাকটিস করে দেখেন। যার কারণে এই বিষয়গুলো আমাদের সেন্সিটিভিটি নষ্ট করে দিচ্ছে। সেন্সিটিভিটি নষ্ট করার কারণে আমাদের দাম্পত্য সম্পর্কের অবনতি করতেছে, এবং এই কারণে এত বেশি ডিভোর্স এখন, এত বেশি ডিভোর্স, এবং 85% ডিভোর্স দেয় মেয়েরা এখন। ঠিক বলে লাভ নাই, যেটা বাস্তব সেটাই। ঠিক আছে, যার কারণে কেন? কারণ হচ্ছে আমরা ওই সেন্সিটিভিটি হারাই ফেলছি, ওই সেন্সিটিভিটি আমরা হারাই ফেলছি। এই কারণে আমরা আপনাদের বলতেছি, দেখেন ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম সমাধান দিচ্ছে। সমাধান, সমাধান কোথায়? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করি, আমাদের ক্লাস 1 থেকে শুরু করে, এই আপনারা এখন কোন ক্লাসে পড়েন? 14 ক্লাসে, 14-15 ক্লাসে নাকি? 13, 14, 15, 16, এই 4 ক্লাসে পড়েন আপনারা এখন। যাই হোক, তাহলে এই 16 বছরে আপনাকে কোনখানে শেখানো হয়েছে হাউ টু বি এ গুড ফাদার, হাউ টু বি এ গুড হাজবেন্ড অর গুড ওয়াইফ, হাউ টু বি এ গুড মাদার, এ গুড সান? তাহলে এগুলো কি আমাদের জীবনের অংশ না? তাহলে তুই আমাকে এগুলো কেন শেখাস না? তার মানে ওরা আমি সুখী হই এটা ওরা চায় না। ওরা শুধুই চায় আমাকে দিয়ে ব্যবসা করাইতে, আমাকে কাস্টমার বানাইতে। ওরা যদি আমার সুখী চাইতো, আমাকে একটা ভালো হাজবেন্ড কিভাবে হতে হবে, এই শিক্ষা তো আমাকে শেখাইতে পারতো। এটা তোমার লাইফের একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। দেখেন, ওরা আপনাকে শুধু ওইটাই শিখাইছে যে 8 ঘন্টা আপনি ডিউটি করবেন, শুধু ওইটাই আপনাকে শেখাচ্ছে। কিন্তু ডিউটি শেষে বাড়ি ফেরার পর আপনি যে একজন সন্তান, আপনি যে একজন বাবা, আপনি যে একজন স্বামী, এই দায়িত্বটা কিভাবে সুন্দর করে পালন করতে হয়, এটা কিন্তু আপনাকে কেউ শেখায় না এতদিন পর্যন্ত। তার মানে এটাকে প্রশ্ন করতে হবে, রাইট? এটাকে প্রশ্ন করতে হবে যে তোমরা তো সর্বনাশ করতেছো আমার। তোমরা এতদিন পর্যন্ত যা যা প্রেসক্রাইব করছো সবই তো ভুল, সবই তো আমাকে সর্বনাশ করতেছে, আর আমাদের কাছ থেকে তোমরা লুকায় রাখছো এতদিন পর্যন্ত। মেক সেন্স? হ্যাঁ, ডাজ ইট মেক সেন্স? কি জন্য বলতেছিলাম এই মাত্র? হ্যাঁ, ভালো হাজবেন্ড কিভাবে হতে হয়, ভালো বাবা কিভাবে হতে হয়, এগুলো আমাকে শেখানো হয় নাই কোথাও, কোনো জায়গায় শেখানো হয় নাই। বরং আমাকে শেখানো হয়েছে নারী পুরুষ সমান। কি শেখানো হয়েছে? নারী পুরুষ সমান।
আমরা অবশ্যই মর্যাদায় সমান, কিন্তু আমাদের ডিফারেন্ট রোল, আমাদের ভূমিকা আলাদা।